চলুন আজ একটা দারুণ যাত্রায় বের হওয়া যাক এমন এক জগতে যা খালি চোখে দেখাই যায় না আণুবীক্ষণিক জগতে আমরা দেখব জীবনের একদম গোড়ার জিনিসটা কি মানে কোষ। তো আজকের এই সফরে আমরা কি দেখব? প্রথমে বুঝব কোষ জিনিসটা আসলে কি, তারপর জানব জীবনের কিছু বেসিক রুলস মানে কোষের নিয়ম। এরপর আমরা কোষের ভেতরে উঁকি দেখব সরল আর জটিল কোষের মধ্যে পার্থক্যটা কোথায়, আর একদম শেষে জীবনের স্কেলটা নিয়েও একটু অবাক হব। আচ্ছা, তো সবার আগে যে প্রশ্নটা মাথায় আসে, এই যে কোষ কোষ বলছি আমরা, জিনিসটা আসলে কি? ব্যাপারটা খুবই সহজ। পৃথিবীতে যা কিছুর মধ্যে প্রাণ আছে তাই কিন্তু কোষ দিয়ে তৈরি। ভাবুন তো, একটা বাড়ি বানাতে যেমন হাজার হাজার ইট লাগে, ঠিক তেমনি জীবন বানানোর জন্য লাগে কোটি কোটি কোষ। এই কোষই হল জীবনের ইট। আর এই যে ছোট্ট জগতের কথা বলছি, এর দরজাটা প্রথম খুলে দিয়েছিলেন রবার্ট হুকের মতো বিজ্ঞানীরা। উনি কর্কের ছিপির মধ্যে মৌচাকের মতো ছোট ছোট ঘর দেখতে পেয়েছিলেন। আর অ্যান্টন ফন লিউয়েনহুক, উনি তো প্রথমবার একটা জীবন্ত কোষ দেখে একদম হয়ে গিয়েছিলেন। ভাবা যায়? তো এই সব দারুণ আবিষ্কারের পর বিজ্ঞানীরা বসলেন আর তৈরি করলেন জীবনের কয়েকটা মূল নিয়ম। একেই আমরা বলি কোষতত্ত্ব। চলুন তো দেখি কি সেই নিয়মগুলো। এই গল্পের শুরুটা হয় স্লেইডেন আর শোয়ানের হাত ধরে। তারা দুজনেই আলাদা আলাদাভাবে গবেষণা করে একটা দারুণ জিনিস বুঝতে পারলেন, যে গাছপালা হোক বা পশু পাখি, সব কিছুর মূলে কিন্তু ওই একটাই জিনিস, কোষ। কিন্তু ধাঁধার একটা অংশ তখনও বাকি ছিল। নতুন কোষ আসে কোথা থেকে? এই সমস্যার সমাধান করলেন রুডলফ ফেরচাউ। উনি এই তত্ত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা যোগ করলেন। তো এই সব মিলিয়েই তৈরি হল কোষতত্ত্ব। সহজ করে বললে এর মূল কথা দুটো: এক, পৃথিবীর সব জীবন্ত জিনিসই কোষ দিয়ে তৈরি, আর দুই, যেটা রুডলফ ফেরচাউ বলেছিলেন, প্রত্যেকটা কোষের জন্ম হয় তার আগের কোনো কোষ থেকে, মানে কোষ থেকেই কোষের সৃষ্টি। বেশ, নিয়মগুলো তো জানা হলো, এবার চলুন দেখি এই কোষগুলোর ডিজাইন বা নকশা কেমন হয়। মোটে তর্পে কোষের দুটো প্রধান ডিজাইন আছে। পার্থক্যটা বোঝার জন্য একটা সহজ উদাহরণ দিই। ধরুন, একটা হলো ছোট্ট স্টুডিও অ্যাপার্টমেন্ট যেখানে সবকিছু একসাথেই থাকে, আরেকটা হলো বিশাল এক বাংলো বাড়ি যেখানে শোবার ঘর, রান্নাঘর, বসার ঘর সব আলাদা আলাদা। এই স্টুডিও অ্যাপার্টমেন্টের মতো সরল কোষগুলো হলো প্রোক্যারিয়ট, আর ওই বাংলো বাড়ির মতো জটিল গোছানো কোষগুলো হলো ইউক্যারিয়ট, যার একটা মেন অফিস বা নিউক্লিয়াসও আছে। চমৎকার! তাহলে প্রথমেই মারা যাক ওই স্টুডিও অ্যাপার্টমেন্টে। মানে আমরা দেখব একটা সরল প্রোক্যারিওটিক কোষের ভেতরে কি আছে। এই ধরনের কোষ কাদের থাকে? যেমন ধরুন ব্যাকটেরিয়ার। দেখতে ছোটখাটো হলেও এরা কিন্তু সাংঘাতিক কাজের, আর সংখ্যায় বাড়ার ব্যাপারে তো এদের জুড়ি মেলা ভার। চোখের পলকে 1 থেকে 2, 2 থেকে 4 হয়ে যায়। এই স্টুডিও অ্যাপার্টমেন্টের ভেতরে কিন্তু সব এক জায়গা, কোনো আলাদা কন্ট্রোল রুম বা নিউক্লিয়াস নেই। জীবনের যে ব্লুপ্রিন্ট মানে ডিএনএ, সেটা একটা নির্দিষ্ট জায়গায় পেঁচিয়ে থাকে, একে বলে নিউক্লিয়েড। এছাড়া আছে প্রোটিন বানানোর ছোট্ট কারখানা মানে রাইবোজোম। আর কারো কারো আবার সাঁতার কাটার জন্য একটা লেজের মতো ফ্ল্যাজিলাও থাকে। বেশ, স্টুডিও অ্যাপার্টমেন্ট তো দেখা হলো, এবার চলুন সেই বিশাল বাড়ি বা জটিল ইউক্যারিওটিক কোষের ভেতরে যাওয়া যাক। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই যে জটিল কোষের ডিজাইনটা, এটাই কিন্তু ছোট্ট একটা অ্যামিবা থেকে শুরু করে বিশাল বটগাছ, এমনকি আমাদের নিজেদের শরীরেরও ভিত্তি। ভাবা যায় কত বৈচিত্র্য, কিন্তু মূল নকশাটা একই। এই বাড়ির ভেতরে মানে ইউক্যারিওটিক কোষের ভেতরে সব কিছুর জন্য আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে। যেমন একটা কন্ট্রোল রুম আছে, যেটাকে আমরা বলি নিউক্লিয়াস। এখানেই থাকে ডিএনএ। আবার শক্তি তৈরির জন্য আছে পাওয়ার হাউস, যার নাম মাইটোকন্ড্রিয়া। আর হ্যাঁ, প্রোটিন বানানোর কারখানা মানে রাইবোজোম এখানেও আছে। এতক্ষণ তো আমরা কোষের ভেতরের কথা জানলাম, এবার চলুন একটু কোষের সাইজ নিয়ে কথা বলি। আমি নিশ্চিত এই বৈচিত্র্যটা আমাদের সবাইকে অবাক করে দেবে। আচ্ছা, সবচেয়ে ছোট কোষগুলোর একটা হলো মাইকোপ্লাজমা। এটা কতটা ছোট? মাত্র 0.3 মাইক্রোমিটার, মানে
একটা আলপিনের ডগায় এমন লক্ষ লক্ষ কোষ অনায়াসে ধরে যাবে, ভাবা যায়? এটা তো গেল সবচেয়ে ছোটর কথা। আর সবচেয়ে বড় একক কোষ কোনটা জানেন? এমন একটা জিনিস যা আমরা সবাই দেখেছি, হয়তো হাতেও ধরেছি। একটা উট পাখির ডিম। হ্যাঁ, ঠিকই শুনছেন, ওই বিশাল ডিমটা আসলে একটাই কোষ। এই যে রুডলফ ফিরচারের কথাটা আমরা দেখছি, অমনি সেলুলা সেলুলা, মানে সব কোষের জন্ম কোষ থেকেই হয়। এটা কত সত্যি ভাবুন। ক্ষুদ্রতম ব্যাকটেরিয়া থেকে শুরু করে ওই বিশাল উট পাখির ডিম পর্যন্ত সব কিছু শুরু কিন্তু একটা কোষ থেকেই। এই বৈচিত্র্যটাই তো জীবনের আসল সৌন্দর্য। তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি বুঝলাম? এই যে এত সাধারণ একটা জিনিস, একটা ছোট্ট কোষ, সেটাই কিন্তু আমাদের চারপাশের জীবনের এত এত রূপের কারণ। এটা আমাদের একটা গভীর প্রশ্নের দিকে ঠেলে দেয়, তাই না? যদি পুরো জীবজগৎ মাত্র এই দুটো বেসিক ডিজাইনের ওপর দাঁড়িয়ে থাকে, তাহলে কি এটা বলা যায় যে আমাদের সবার উৎস আসলে একটাই?